আমার ভিডিও যারা একবার বুঝতে পারে তারা আমার ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখে যায়। তাই আপনাকেও অনুরোধ করব জীবনে একবার হলেও আমার গল্পগুলো মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন। আশা করি আমার ভিডিও বুঝে গেলে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর গল্প ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে না হলে হয়তো পরে খুঁজে নাও পেতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ অনির্বাণের ক্লাসে মন নেই, মনের কোনো এক কোণে যেন অন্ধকার বাসা বেঁধে রয়েছে। সকালে যা কাণ্ড ঘটেছে বিকেলে বাড়িতে বোধ হচ্ছে রেহাই মিলবে না। সদ্য ক্লাস 7-এ পড়ে সে, বাবা নেই তার। সে যখন 1 বা 2 বছরের শিশু তখন এক কার অ্যাক্সিডেন্টে মারা যান উজান মিত্র। ফেলে যান অগাধ সম্পত্তি এবং পৈতৃক জমিজমা। তার মামা জমিজমার দেখভাল করেন, যার দরুন অনির্বাণের পালন পোষণে সুলোচনা দেবীর বিশেষ কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। স্বামী মারা যাওয়ার পর নিজের ছেলেকে আঁকড়ে ধরেই তিনি বেঁচে আছেন। প্রথমে একাকিত্ব লাগলেও পরে তিনি মানিয়ে নেন। বয়স তখন তরুণ ছিল, কম বয়সী মেয়ে চাইলে আরেকটি বিয়ে করতে পারতেন তিনি। আজ সকালে যখন অনির্বাণ স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তার ব্যাগ গোছাতে এসে তার মা একটি গল্পের বই দেখতে পান। মাকে আসি মা জানাতে এসে মায়ের চাঁদের মতো ফর্সা নিটোর মুখে রাগের ছায়া দেখতে পায় অনির্বাণ। বিশেষ কিছু না বলে মা ব্যাগ এগিয়ে দিয়ে ঘরের ভেতর চলে যান। একা পথে হেঁটে অনির্বাণ যাচ্ছে আর ভাবছে সকালের ঘটনাটা। ইস, এই ধ্রুবর কাছ থেকে গল্পের বইটি যদি নাই নিতাম। আজ সত্যিই মাম্নি রেহাই দেবে না। বাড়িতে পৌঁছে দেখে মাম্নি হাসি মুখে তার জন্য খাবার নিয়ে বসে আছে। বললেন, চোখমুখ ধুয়ে আয়, আজ মাম্নি তোকে নিজ হাতে খাইয়ে দেবে। মায়ের হাসিতে টোল পড়া গাল লাল আভাসিক্ত লাল পদ্মের মতো হয়ে রয়েছে। সেই চেনা মায়ামাখা মুখ। মায়ের কথা ফেলতে পারল না অনির্বাণ। খেয়ে দিয়ে রাতে যখন মায়ের পাশে শুয়েছিল তখন মা তাকে জিজ্ঞাসা করলেন, কবে থেকে দেখছিস এসব? অনির্বাণের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সে কি বলবে ভেবে পাচ্ছে না। মাম্মির কাছে কিছু লুকোতে নেই সোনা, বলে ফেলো। না মানে ইয়ে। হ্যাঁ বলো। কাঁদো কাঁদো গলায় অনির্বাণ বলে উঠল, ধ্রুব আমাকে দেখিয়েছিল। বলেছিল এখানে মজার মজার গল্প রয়েছে, রাখ এটা। আমি সত্যি বলছি মা, আমি এটা খুলে পড়ার সাহস পাইনি। আজ সকালে ভেবেছিলাম ওকে ফিরিয়ে দেব। আহা, কাঁদছ কেন? তুমি না স্ট্রং? কাঁদতে নেই। তুমি এখন অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, এসব হবেই, কিন্তু নিজেকে সামলে চলবে কেমন? হ্যাঁ মা, তুমি যখন 8-এ উঠবে তোমার স্কুলের শিক্ষকেরা তোমাকে এসব বুঝিয়ে দেবেন কেমন? আর এমন বাজে ছেলেদের সঙ্গে মিশবে না কেমন? মাকে জড়িয়ে ফুপিয়ে কাঁদতে থাকা অনির্বাণ বলল, হ্যাঁ মাম্নি। সুলোচনা দেবী ছেলেকে জড়িয়ে মিষ্টি মুখে বললেন, জানো তুমি যখন ছোট ছিলে তুমি আমায় এরম ভাবে জড়িয়ে ধরে গল্প শুনতে। অনির্বাণ কথাটা শুনে একটু লজ্জায় সরে গেল। আহা, সরলে যে। বরং অনির্বাণকে বুকে টেনে নিয়ে বললেন, মায়ের কাছে লজ্জা কিসের? আচ্ছা মা, আমি তোমাকে জড়িয়ে কেমন করে গল্প শুনতাম? কারণ তখন তো আমি ছোট ছিলাম, আমার হাত তো এত বড় ছিল না। শুনতে শুনতে তুমি আমার উপর শুয়ে জোরে জোরে গল্প শুনতে। সবটুকু আমার মন দুটো ভরে দিতে। অনির্বাণ যেন লজ্জায় মায়ের বুকে গলে যায়। এই গল্প শোনা ছেলে, এত জড়িয়ে ধরছ কেন? গল্প শুনবে বুঝি? অনির্বাণ বলল, ধ্যাত, এখন কি আমি তোমার গল্প শুনতে পারি? কেন পারবে না, গল্পে মন দিলেই। অনির্বাণ মায়ের জামার উপর দিয়েই একটা গল্পের বইয়ে মুখ ডুবিয়ে দিল। এই কি করছো দুষ্টু? না, ওরকম করে না, লাগছে তো। মৃদু ঠেলে অনির্বাণকে সরিয়ে বললেন, এরকম করে গল্প শুনতে হয় বুঝি? সরি মাম্নি। শুনতে ইচ্ছে করছে যখন, এসো কাছে। কি জামার বোতাম খুলে ছেলেকে কাছে টেনে একটা গল্প মুখে তুলে দিয়ে বললেন, নাও শোনো। মাস 2-এর সদ্যজাত শিশুর মতো অনির্বাণ মায়ের কাছে গল্প শুনতে লাগল। যদিও নতুন কোনো গল্প বেরোচ্ছিল না, কিন্তু কোনো এক অজানা রহস্য বা রোমাঞ্চ তাকে ঘিরে ধরল। সুলোচনা দেবী অনির্বাণের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে যতটা পারছেন ততটা নিজের বুকে জড়িয়ে ধরে নিচ্ছেন। এই তো তার এতদিন বেঁচে থাকার কারণ, এই সেই অনির্বাণ যাকে তিনি হাতছাড়া হতে দিতে চান না। বাইরের জগৎ যে বড় নিষ্ঠুর। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর কঠিনতা, কঠিন মনের মানুষ ও খারাপ স্বভাবের লোকেরা। 6টি বছর কেটে গিয়েছে। অনির্বাণ এখন BA সেকেন্ড ইয়ারে ভূগোল অনার্স। দেখতে সুদর্শন ও বলিষ্ঠ চেহারার অধিকারী, বছর 21-এর যুবক। সুলোচনা দেবী এখনও সেই লাজুক গৃহবধূ।
পৃথিবীতে আপন বলতে এক অনি। ছেলেটা ঠিক আগের মতোই রয়েছে, ঠিক মায়ের বাধ্য। সম্পর্ক তাদের আগের মতোই মধুর, মাছেলের। শুধু অনির মনে তার মায়ের প্রতি সেই বুকভরা ভালোবাসার মধ্যেই মিশে রয়েছে গভীর আবেগ। 7 বছর আগে হওয়া ঘটনার পর ছেলেটা ধীরে ধীরে বদলে যায়। পড়াশোনার প্রতি তার মনোযোগ বেশি, সে স্কুলে তার বন্ধুদের সঙ্গে বেশি একটা মিশত না, মেশাটা ধীরে ধীরে একদমই বন্ধ হয়ে গেছে। বাড়িতেই নিজের ঘরে বেশিরভাগ সময় কাটায়, স্কুলে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া যেত না। বন্ধু বলতে ছিল 3 জনই, আবির, কৌশিক ও সৌগত। অনির্বাণের মা এদের বলেছিলেন যেন তারা সব সময় অনির পাশে থাকে। এদের এখন সাথেই রাতে একটু স্টেশন ধরে চা খেতে যায় অনির্বাণ। সে এখন সম্পূর্ণ এক অন্তর্মুখী স্বভাবের। সমবয়সী মেয়েদের সঙ্গে মিশতে ভালো লাগে না তার। সব সময় বাড়িতেই থাকে, ফলে সব সময় সামনে ঘোরাফেরা করে বেড়াত তার মাতৃরূপ দেবী সুলোচনা। কখন যে তার মনে নিজের মায়ের প্রতি এরকম গভীর ভালোবাসার জন্ম দিয়ে ফেলেছিল সে বুঝতে পারে না। অনির্বাণ প্রচুর চেষ্টা করেছিল ক্লাসের মেয়েদের, এমনকি ক্লাসের ম্যাডামদেরও মন দিয়ে পড়তে। বিভিন্ন ভালো গল্পের সাইট, গানের সাইট ঘেটে সে পেল একটি ট্যাগ মাছেলে। প্রথমে তার বিষয়টি শিক্ষণীয়, শিক্ষামূলক লেগেছিল। ভেবেছিল এও কি সম্ভব এই পৃথিবীতে? কোনো ছেলে কি সত্যি পারে নিজের মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে এবং তার কাছ থেকে শিখতে? না, বরং অঙ্কগুলো কষে ফেলি, সন্ধ্যায় স্যার আসবেন। হঠাৎ তার মনটা গেল তার কম্পিউটারের দিকে। মাথায় আসল গল্পের সাইটে পাওয়া সেই ট্যাগটি, তবে দেখবেই কি সে? হাত বাড়িয়ে সে কিবোর্ড টিপে দেখেই ফেল, অর্জন করল এক নতুন রোমাঞ্চ। একটা গল্প পড়তে পড়তে কখন যে সে নিজের পড়াশোনায় মন দিয়ে ফেলেছে সে জানে না। গল্পের ক্লাইম্যাক্সে এসে তার মনে হতে লাগল যে তার মনটা উন্নত হয়ে উঠছে, এই যেন সেই গান হতে বেরিয়ে আসবে নতুন নতুন ভাবনা। স্বাদ উপভোগ করল জীবনের প্রথম গানের। এরপর অভ্যাসে পরিণত হতে লাগল রোজ রাতে বই পড়া। ধীরে ধীরে গান, তথ্য, ইতিহাস সবকিছুই সরল শান্ত অনির্বাণকে আরও শিখিয়ে দিল। আজ 7টি বছর পরেও তার সেই অভ্যাস বদলায়নি। যদিও তার পড়াশোনা সব ঠিক, কলেজের উজ্জ্বল ছাত্রদের মধ্যে সে একজন। কিন্তু কলেজ যেতে পছন্দ করে না, ইচ্ছে করে না রোজ মানুষের ভিড়ে নিজেকে ঠেলে দিতে। কত মেয়েই তার উপর মুগ্ধ হয়, তবুও 3 বন্ধুর টানাটানিতে যেতে হয় তাকে। কত মেয়েই তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু অনি তাদের দিকে চোখ তুলেও তাকায় না। আসলে সে অ্যাটিটিউড নিয়ে চলে না, সে জাস্ট পারে না, কোনো এক অজানা কারণে। বাড়িতে মায়ের রাতের জামা, শাড়ি, সালোয়ারের গন্ধ শুকে শুকে নিজের ক্লান্তি ঝেড়ে ফেলত সে। একদিন লুকিয়ে লুকিয়ে মায়ের গল্প শোনা দেখতে গিয়ে প্রায় সে ধরা পড়ে গিয়েছিল। অবশ্য সুলোচনা দেবী বুঝতে পেরেছিলেন কিছুটা, কিন্তু সম্পূর্ণ ব্যাপার তিনি পরে বোঝেন। অনির ঘর পরিষ্কার করতে গিয়ে সে একদিন বিভিন্ন অভিজ্ঞতা পেত। সে কোনো এক অজানা কারণ কিংবা ভয়ে কোনো কাজের মেয়ে রাখেনি। সে ছেলের বিছানার চাদরে পড়ে থাকা খাতাপত্রে আঁকিবুকি, রাত জেগে পড়ার ক্লান্ত দাগ। নিজেই নিজের উপর হেসে বলতো, আমার কচি খোকা এখন বড় হয়ে গিয়েছে। সে মাঝে মধ্যে ছেলের বইয়ের পাতায় নোট লিখে রাখত, আর অজানা এক ঘন কুয়াশায় হারিয়ে যেত। তবে কি সে নিজের ছেলের প্রতি দুর্বল? না, এ হতে পারে না, এই শিক্ষামূলক আচরণ। আমি সত্যিই এক সফল মা। ঠিক, আমি শেষে কিনা নিজের ছেলের পড়াশোনায় এতটা মুগ্ধ। দীর্ঘ 21 বছর গানের সাধনা শেষে কিনা মুগ্ধ। তবুও সুলোচনা দেবী নিজের এই ভালোবাসাকে আটকে রাখতে পারে না। অনির কাপড় ধোয়ার সময় তার গায়ের গন্ধ, তার পছন্দের ফুলের সুবাস মেশা এক আবেগময় স্মৃতি সে নিজের নাকে ধরে বসে, মনে হতো সেই গন্ধে মাতাল হয়ে দম আটকে পৃথিবীর সব সুখ যেন অনুভব করে ফেলবে। নিজের অজান্তে চোখে জল এসে গেলে বোধ ফিরে পেত সে, কোনো অপরাধবোধে নয় বরং ভালোবাসার গভীরতায় নিজের উপর শ্রদ্ধায় উপচে পড়ত সে। এভাবেই চলত তাদের জীবন, কিন্তু সবকিছু বদলে যেতে থাকল ধীরে ধীরে। একদিন বিকেলে অনির্বাণের বালিশে একটি বই পায়। সুলোচনা দেবী ভাবেন যে ছেলে হয়তো সকালের তাড়াহুড়ো এটা লুকিয়ে রাখতে ভুলে গেছে। দেখি তো দুষ্টুটা কি সব পড়ছে এখন। বইটা তুলে চোখের সামনে মেলে ধরতেই পৃথিবীটা থমকে গেল। বইটিতে গোটা 30 খানার মধ্যে সব গল্পই ছিল মা এবং ছেলের পারস্পরিক সম্মান, ভালোবাসা আর নৈতিকতার বন্ধন নিয়ে। একই মা, তুমি আমার বই পড়ছো নাকি? হাসি মুখে দরজা থেকে আস্তে আস্তে অনির্বাণ বলে উঠল। গতি পেয়ে সুলোচনা দেবী বইটি হাত থেকে ফেলে তাড়াতাড়ি অনির্বাণের দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসো। হাত মুখ ধুয়ে খেতে এসো। নিচ থেকে ডাক দিল সুলোচনা দেবী। একই, এ তো পড়ার বই না, এ যে গল্পের বই। সব গেল, মাম্মি কি না ভাবছে আমার সম্বন্ধে।
ডাইনিং টেবিলে বসে দুজন একে অপরের মুখের দিকে দেখতে পায় না। এরপর আরেক কাণ্ড ঘটে গেল। বাড়িতে সেদিন সুলোচনা দেবী একা। অনির্বাণ অনেক দিন পরে কলেজে গিয়েছে। খা রোদ, প্রচুর গরম পড়েছে। গরমে ঘেমে শাড়ি, সায়া, ব্লাউজ ভিজে গায়ের সাথে লেগে গিয়েছে। অনির্বাণের ঘরে এসে বিছানায় এসে বসল সে। এসির সুইচ অন করল, পাশ বালিশে গা ছেড়ে দিল। আর বালিশের নিচে কি একটা শব্দ করল না। ছেলেটাও না, সারাদিন পড়াশুনো করে আর এদিক ওদিকে বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। এটা তো বই না, এটা তো আমি চিনি। সেদিন দুষ্টুটা এসে পড়ায় দেখতে পারিনি এর ভেতরকার গল্পগুলি। আজ কি দেখব তবে? বছর 16 কিশোরীর মতো এক গাল কৌতূহলী হাসি নিয়ে নিজের আঙুলের নখ কেটে ধরল। ধরে তুলে পড়তে লাগল একটার পর একটা গল্প। চিৎ, কি গভীর সব ভাব! কি এসব! ভালোবাসা, আত্মত্যাগ, পারিবারিক বন্ধন। ইস, কি সুন্দর এসব! এরপর সে প্রায় অনির অনুপস্থিতিতে অনির ঘরে ঢুকে এসব পড়ত। একদিন এক রোমাঞ্চকর গল্প পড়ছিলেন। গল্পটিতে ছেলেটি তার মাকে বিশেষ ভালোবাসার মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছিল। তাহলে কি আমার অনি আমাকে নিয়ে কল্পনা করে? মাম্নির ভালোবাসা চাই আমি, মাম্নি আমার ভালোবাসার কথা শুনবে। সুলোচনা দেবী নিজের অজান্তে নিজের চোখ দিয়ে জলের ধারা বইতে লাগল আর বলতে লাগল, হ্যাঁ বাবা দেবে, তোমার মাম্নি তোমায় সব সুখ দেবে। তোমার মনের কথা। হ্যাঁ বাবা, তোমার মনের কথা শুনবে, মনের কথা বলবে, তোমার ভালোবাসার কথা। বিছানার কোণ থেকে অনির্বাণের ব্যবহার করা পরিষ্কার বই তুলে ধরে পড়তে লাগলেন। আহো অনি, বাবা আস্তে, তোমার ভালোবাসা খুব গভীর, আটবে না আমার হৃদয়ে। আমার মন আনন্দে ভরে উঠছে বাবা। অনি আস্তে। সুলোচনা দেবীর মনের আনন্দ যখন পূর্ণ হবে এমন সময়ই ধপাস। দরজায় অনির্বাণ দাঁড়িয়ে, ঘামে আবেগে মুখ লাল তার। শুকনো গলা ও আবেগ মিশ্রিত কণ্ঠে অনির্বাণ বলল, উম্মু, মা তুমি কি আমাকে নিয়ে গল্প করছিলে? সুলোচনা দেবী যেন ভাষা খুঁজে পান না। যে ছেলেকে সে 9 মাস পেটে ধরেছে, যে ছেলেকে আঁকড়ে ধরে নিজের একা জীবন কাটিয়ে চলেছেন, সেই ছেলেকেই মনে করে সে নিজের একাকিত্বের জ্বালা দমন করার চেষ্টায় আজ তারই বিছানায় বই পড়তে গিয়ে ধরা পড়লেন। সুলোচনা দেবী নিজেকে এখনো সামলে নিতে পারেননি। তিনি আনন্দে অভিভূত হয়ে রয়েছেন। কোনোমতে নিজের প্রায় খুলে ফেলা বই সামলানোর চেষ্টা করলেন তিনি। আনন্দে অভিভূত হয়ে তিনি সব কথা ভুলে গিয়েছিলেন। অনির্বাণ কাছে গিয়ে বলল, মাম্নি, এতে লজ্জা পাবার কিছুই নেই। তুমি একা সেই আমার জন্মের পর থেকে। নিজের ব্যক্তিগত জীবনটাকেও তুমি খেয়াল করনি। চাইলে সে সময় তুমি আরেকটি সঙ্গীর খোঁজ করতে পারতে, কিন্তু তুমি নিজের সবটুকু আমার জন্য স্যাক্রিফাইস করে ফেলেছিলে। সুলোচনা দেবীর চোখ ভালোবাসা ও ছেলের প্রতি শ্রদ্ধায় জন্মানো আবেগে ভেসে যেতে লাগল। আমি সত্যি ভাগ্যবান তোমার মতো দেবীতুল্য মা পেয়ে। অনির্বাণের কথা শেষ হবার আগেই সুলোচনা দেবী কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরলেন। সত্যি অনি, তুই তোর এই সাধারণ মাকে এত ভালোবাসিস? এই একদম না বলে দিচ্ছি। আর কোনোদিন যদি শুনি তুমি নিজেকে সাধারণ বলেছ, আমার মতো সুন্দরী, বুদ্ধিমতী, সাহসী মা আর কজনের আছে? হ্যাঁ, সত্যিই তো। আর কোটি মা নিজের ছেলেকে ভালোবাসা দিয়ে একাকিত্বের জ্বালা সহ্য করতে না পেরে নিজের ছেলেরই পছন্দের বই থামিয়ে, অনির্বাণ মা, জানো তো, আমি যখন ভালোবাসা সম্বন্ধে জানতে শুরু করি, আমি তোমাকেই ভালোবেসে প্রথমবার একটি কবিতা লিখে মাথায় রেখেছিলাম। চিফ, নিজের মায়ের সামনে এগুলো বলতে হয় বুঝি? ওহ কামন মা, তুমি তো এত পুরাতন ছিলে না। মনে আছে মা, ক্লাস 7-এ যখন তুমি আমায় আমার গল্পের ম্যাগাজিন পেয়ে বুঝিয়েছিলে যে কি ভালো কি মন্দ, এবং তুমি সে রাতে তুমি আমায় তোমার ভালোবাসা খেতে দিয়েছিলে। সুলোচনা দেবীর মুখ লাল টমেটোর মতো ফুলে গেল। মনে আছে মা, সেদিন আমি কি না বোকার মতো তোমার ভালোবাসার কথা শুনতে চেয়েছিলাম, আর খালি বোকার মতো জিজ্ঞেস করছিলাম, মা তোমার গল্প কেন বের হচ্ছে না? তুমি আমার পাগলামো দেখে হেসেছিলে শুধু। সুলোচনা দেবী অনির্বাণকে জড়িয়ে ধরে থাকতে থাকতে হেসে হেসে বললেন, সে কি ভুলতে পারি? তুমি আমার ভালোবাসার কথা শোনার জন্য আমার গল্পের বইয়ের পাতা কিভাবে উল্টে লাল করে দিয়েছিলে, শেষে কিনা আমার বইটিকে যত্ন করতে হলো। দুজন হা হা করে হেসে ঘর আলোকিত করে দিল। এরই মধ্যে দুজন একে অপরের প্রতি স্নেহে মোহিত হয়ে গিয়েছিল। হ্যালো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।